আজ আমরা আছি রাজধানীর সানারপাড় এলাকায়। এখানে এসে একজন দুঃখী বোনের দেখা পেয়েছি। শুনবো তার জীবনের গল্প এবং চেষ্টা করব আপনাদেরকে তার জীবনের গল্পগুলো শোনানোর জন্য। তার জীবনে কি ঘটেছিল সেরকমটি আমরা যতটুকু জানতে পেরেছি, তো আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। তো ধৈর্য ধরে আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখবেন পুরোটা না টেনে। তো দর্শক চলুন আমরা কথা বলি এই বোনটির সঙ্গে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? জি, আমার নাম নাসিমা আক্তার। নাসিমা আক্তার। জি। তো বোন, আপনি আপনার লাইফ স্টোরিটা আমাদেরকে আজকে বলবেন এবং আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবেন। আমাদের এই প্রতিবেদনগুলো যে দর্শক শ্রোতারা দেখে তারা আপনার এই গল্পটা শুনবে, শোনার পরে যদি ভালো লাগে তাদের কাছে, তাহলে হয়তো আপনাকে কিছু সাহায্য এবং সহযোগিতা করবে। তো আপনার জীবনের কষ্টের কথাগুলো যদি আমাদেরকে একটু বলতেন বা আমাদের দর্শকের উদ্দেশ্যে শেয়ার করতেন। জি, আমি কষ্টের কথা বলার জন্যই আসছি। জি বলেন। আমার জীবনের কষ্ট হলো যে আমি ছেলেবেলা থেকে কষ্ট, বাবা মা অনেক কষ্ট করে বড় করছে। তো আমার বাবা নাই, আমার বাবা মারা গেছেন। তারপর আমার ছোটোবেলার থেকেই কাহিনী, আমার বাবা মা চেষ্টা করছে যে আমাকে নিজের পছন্দ মতো বিয়ে দিবে, কিন্তু দিতে পারে নাই। আমি আমার পছন্দ মতো বিয়ে করছি। করার পর বিয়ের গল্পটা একটু পরে বলি। আপনার বাবা মার গল্পটা আমাদেরকে একটু বলেন না। আপনার বাবা সংসারে কিভাবে কষ্ট করেছেন? যে বাবার সংসারে আমার মা অনেক কষ্ট করছে, গার্মেন্টসে চাকরি করছে, অনেক কষ্টই করছে, কাপড় বিক্রি করছে। কিন্তু আমার বাবা আমার মাকে ফেলে আরেকটা বিয়ে করে, তারপরে জায়গা সংসার করে। আমার মা অনেক কষ্টে আমাদেরকে লালন পালন করে। তারপর থেকেই আমাদের জীবনটা অনেক কষ্টের। তারপরে থেকেই আমরা আচ্ছা, তারপরে কি ঘটেছিল? তারপরে আমার মা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করে, কাজকর্ম করে। তারপর আমি আমার পছন্দ মতো এক ছেলেকে পছন্দ করে আমি বিয়ে করি। বিয়ের গল্পটাতে আমরা পরে আসি। আপনার মা কষ্ট করেছে, আপনার পিতা দুটো বিয়ে করেছে এবং আর কিভাবে মারা গেল সেই গল্পটা একটু বলেন আমাদেরকে ডিটেইলস। আমার বাবা আমার মাকে ছেড়ে চলে যায় যখন, আমরা শুনতে পারলাম যে আমার আব্বা একটা বিয়ে করছে, ও ঘরে দুটা ছেলে আছে। 10 বছর আমার মা কিছুই জানতো না, গোপনীয় ছিল। তারপরে যখন জানতে পারলো তখন আমার আম্মা আমাদের বললো যে আমার চিন্তা নাই করলে আমার সন্তানদের চিন্তা তো করবা, ওদের খরচপাতি দাও। আমার বাবা আমাদের কোনো খরচপাতি চালায় নেই কে। তারপর আমার মা অনেক কষ্টে আমাদেরকে মানুষ করে। তারপর আমার বাবার কোনো খোঁজ খবর নেই। তারপর যা 10-15 বছর বয়স আমাদের যখন, তখন আমাদের বাবা আসছে আমাদের খোঁজ নিতে। তারপরে আমরা বেশি তারে পাত্তা দিই না। ছোটবেলায় তো বাবার আদর পেয়েছেন আপনি? হ্যাঁ, আমি ছোট থাকতে আমার বাবার আদর পেয়েছি। যখন শুনছেন আপনার বাবা আরেকটা বিয়ে করেছে, তখন কি বাবার প্রতি একটা ঘৃণা চলে আসে? হ্যাঁ, আমার একটা ঘৃণা চলে আসছিল। বাবাকে একটা কথা বলছিলাম, আমার বাবারও একটা ঘৃণা আসছিল যে আমার একটা আদরের মেয়েটা আমার এই কথাটা বললো। আমার আরও 2টা ভাই আছে, ওরা আদর পায়নি ঠিক মতো। বাবা তো চলে গেছে, ওই মহিলার কাছে ছিল। তারপর বাবা মৃত্যুর আগে আমার বাসায় আসছিল একদিন দেখা করতে, সবার সাথেই দেখা করছে, ফ্যামিলির দেখা টাকা কইরা চলে গেছে। এই 2 মাস পরে শুনলাম যে আব্বা ট্রাকে অ্যাক্সিডেন্ট করছে। তারপর আমরা দেখতে গেছি, দেখার পর ওই মহিলা আমাদেরকে দেখতে দেয় না। তারপরে হ্যাঁ সৎমা দেখতে দেয়নি কে। পরে দিয়া এলাকার মানুষজন বলছে যে ওনার নাকি আমরা শুনছি ওয়াইফ আছে, তার ছেলে মেয়ে আছে, তাহলে তাদের জন্য লাশটা রেখে দিই, তার এক নজর দেখুক। কিন্তু এলাকার মানুষ সবাই বলছে কিন্তু মহিলা রাখবে না লাশ, মহিলা কনা মাটি দিয়া ফেলান, দেখান দরকার নেই। পরে সৌদি আরবের থেকে একটা লোক আসে পরে আমার আব্বু থাকতো কল্যাণপুর বস্তিতে। পরে সৌদি আরবের একটা লোক আসে, ওনার দ্বারায় আমার আব্বার সব দাফন হয় সম্পূর্ণ। পরে ওনারও বলছে যে বাচ্চাগুলি দেখুক, শেষ দেখা বাবারে, এতদিন তো দেখেই নেই। পরে মহিলা দেখতে দেয়নি আমাদেরকে, আমরা যাওয়ার 10 মিনিট আগেই মাটি দিয়ে ফেলছে। আচ্ছা, তাহলে আপনি এখন তো বাবাকে খুব মিস করতেছেন? হ্যাঁ, এখন বাবার অনেক মিস করি। বাবা এবং মার কথা মনে পড়লে কান্না আসে না আপনার? হ্যাঁ, অবশ্যই কান্না আসে।
বাবার ছোটবেলায় আপনি বাবার আঙুল পেয়েছেন হ্যাঁ হাঁটার জন্য, হ্যাঁ, তো এখন বাবার কথা মনে পড়লে কিরকম লাগে আপনার কাছে? অনেক খারাপ লাগে। জাস্ট বাবা যদি থাকতো তাহলে এই সময় অবশ্যই পাশে থাকতো। তো আচ্ছা, তো আপু আপনার ছোটবেলার কথা আমরা শুনলাম, তো এখন আপনার কি পজিশন, কি পরিস্থিতি? এখন পরিস্থিতি আমার অনেক খারাপ। আমার 3টা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক অসহায় অবস্থায় আছি। তাদেরকে ঠিকমতো দুবেলা আমি খাওয়াইতেও পারতেছি না। আমার স্বামী আজকে দীর্ঘ 8-10 বছর ধরে নিখোঁজের মতোই। সে আসলে আসে, না আসলে নাই। ছেলে মেয়েদের কোনো খোঁজ খবর নেয় না। আর্থিক সংকট। আমার একটা ছেলে কাজ করতো এতদিন, এখন তার 4 মাস ধরে মানা করে দেওয়া হয়েছে, সে বসা। আমি একটা কাজ করতাম টুকটাক, সেটা থেকে আমার মানা করে দিচ্ছে, আমি এখন বসা। কিন্তু এখন আমার সংসারটা চালানোর মতো অবস্থা নাই। আচ্ছা, আপনার স্বামী যে আজকে 8-10 বছর নিখোঁজ, কেন? সেটা বলতে পারি না। কি কোনো পারিবারিক ভাবে, পারিবারিক কোনো হ্যাঁ হ্যাঁ, ঝগড়াঝাটি বা- ঝড়গাঝাটি হয়েছিল। সে বাজার সদাই ঠিক মতো দেয় না, ছেলে মেয়েদের ঠিক মতো দেখশন করে না, তাই সে চলে আসছে। তো তো এখন আপনি তাহলে আপনার সংসারটা কিভাবে চলে? ওই যে আমার ছেলেটা কাজ করতো, কি কাজ করতো সে? সে ড্রাইভিং। Driving হ্যাঁ করতো? ড্রাইভিং। সে কি বিয়ে করেছে? হ্যাঁ বিয়ে করছে। আমার ছেলেটার একটা বাচ্চা আছে, আচ্ছা আচ্ছা। ছোট বাচ্চা। আপনি কি আপনার ছেলের সঙ্গে আছেন? হ্যাঁ আমি আমার ছেলের সাথে আছি। আচ্ছা, তাহলে আপনার ছেলের সঙ্গে আপনি তো এখন একসঙ্গে আছেন, খাচ্ছেন। জি। তো আপনার ছেলের বউ কি আপনাকে সারা জীবন এভাবে খাওয়াবে বা দেখবে? না, সেটা তো আর দেখবে না। তাদের উপরে এখন আমি একটা বোঝা। ছেলে যা ইনকাম করে তা ছেলের বউ নিয়ে ঘর ভাড়া দিয়ে তারা চলতে পারে না। আমি তাদের উপরে একটা বোঝা হয়ে রয়েছি। তো মা তো আর ফালাই দিতে পারে না সন্তানে। আমি কি করব আমি? এখন আপনারা যদি আমাকে একটু আর্থিক সহযোগিতা করতেন আপনাদের মাধ্যমে, তাহলে আমি একটু নিজের সচ্ছলতার মতো নিজে চলতে পারতাম, আমার ছোট একটা মেয়ে নিয়ে। আচ্ছা, আপনি কোনো হাতের কাজ জানেন? জি আমি জানি, সেলাই মেশিনের কাজ জানি। সেলাই মেশিনের কাজ জানেন? আচ্ছা, আমাদের এই প্রতিবেদনটা প্রচার করার পরে যদি কোনো ভাই আপনাকে একটা সেলাই মেশিন দেয়, তাহলে সেটা দিয়ে কি আপনি আপনার সংসারটা চালাতে পারবেন? হ্যাঁ, যদি কেউ আমাকে এরকম দয়া করে দেয় তাহলে আমি সেলাই মেশিন দিয়ে আমার মেয়েটা নিয়ে আমি সুন্দর মতো চলতে পারবো। সুন্দর মতো চলতে হবে। সুপ্রিয় দর্শক, শুনলেন এই বোনটির কথা। বোন, আপনার নামটা যেন কি? জি, নাসিমা আক্তার। নাসিমা আক্তার জীবনের গল্প। সে এতটা অসহায়, ছোটবেলা থেকে কষ্ট করে এসেছে, এখন স্বামীর ঘরেও কষ্ট। তো বিগত 10 বছর আগেই ওনার স্বামী ওনাকে ছেড়ে চলে গেছে পারিবারিক সমস্যার কারণে। তো এখন 10 বছর ধরে উনি একাই জীবনযাপন করছে এবং শেষ বয়সে এখন এসে ছেলে এবং ছেলের বউর সাথে উনি আছে। তো এভাবে কতদিন থাকতে পারবে আমাদের জানা নেই। প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। তো যদি দর্শক শ্রোতারা যারা আমাদের এই প্রতিবেদনগুলো দেখেন, আপনারা যদি কিছু কিছু করে এই বোনটিকে সাহায্য এবং সহযোগিতা করেন, তাহলে আমাদের সার্থকতা। আচ্ছা বোন, আপনার সাথে যদি আমাদের কোনো দর্শক যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে? যে আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল আছে। মোবাইল নাম্বার আছে? হ্যাঁ তো আপনার ফোন নাম্বারটাকে আমরা ইন্টারনেটে দিব? হ্যাঁ, দেওয়া যাবে। পৃথিবীতে অনেক লোকই আছে যারা আপনাকে সাহায্য এবং সহযোগিতা করবে, আবার কিছু কিছু লোক আছে আপনাকে ফোন করে আপনার সাথে খারাপ কথা বলতে পারে বা ডিস্টার্ব করতে পারে। তো আমরা কি নাম্বারটা দিব? হ্যাঁ দেন। তো তাহলে বলেন নাম্বারটা। দর্শক, আমরা নাম্বারটা দিচ্ছি। নাসিমাপুরকে কেউ আপনারা খারাপ কমেন্ট করবেন না, কোনো বাজে কথা বলবেন না। 0175 21 50 392। জি, এটা আমার বিকাশ করা। বিকাশ করা। আচ্ছা, সম্মানিত দর্শক, নাম্বারটি বিকাশ করা। আমরা নাম্বারটা ইন্টারনেট দিয়ে দিলাম। আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না এবং খারাপ মন্তব্য করবেন না, কারণ উনি একজন মা, উনি একজন বোন, উনি একজন মেয়ে। তো সব চিন্তা ভাবনা করে যদি আপনারা ওনাকে সাহায্য এবং সহযোগিতা করেন, সেটাই আমাদের সার্থকতা। তো বোন, আপনার আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? কোনো সাহায্য এবং সহযোগিতা হ্যাঁ কোনো বলার কিছু আছে আমার। বলার আছে?
দর্শকের কাছে আমার এটাই চাওয়া যে আমার 3টা ছেলে মেয়ে, আমি অসহায়। এখন করোনার পর থেকে আমার 4 মাসের ঘর ভাড়া বাইজা গেছে, বাড়িওয়ালা আমাকে অনেক চাপ দিতেছে। আমার এখন কোনো কাজকর্ম নেই। যদি আপনারা আমাকে সাহায্য করেন তাহলে আমার ছেলে মেয়েগুলো নিয়ে আমি ভালোভাবে চলতে পারবো। এটাই আপনাদের কাছে আমার চাওয়া, এটাই রিকোয়েস্ট। দর্শক শুনলেন এই বোনের কথা। আমরা এই বোনকে নিয়ে আরেকটি প্রতিবেদন করব। সেই প্রতিবেদনে শুনবো বাকি জীবনের গল্পগুলা, কষ্টের কথাগুলা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।